আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। যুদ্ধ পরিস্থিতি, আধার পরিচয়পত্র ঠিক রাখতে সকাল থেকে দীর্ঘ লাইন জলপাইগুড়ির প্রধান ডাকঘরে। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের উদ্যোগে মেচেনি মেলা অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ির রাজবাড়ি দিঘির পাড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। যুদ্ধ পরিস্থিতি, আধার পরিচয়পত্র ঠিক রাখতে সকাল থেকে দীর্ঘ লাইন জলপাইগুড়ি প্রধান ডাকঘর চত্বরে। বেশিরভাগই বাংলাদেশ সীমান্ত এলাকার বাসিন্দা। এই পরিস্থিতিতে পরিচয় নিয়ে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় তার জন্য সতর্ক সকলে। জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহারের হলদিবাড়ি, চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকার বাসিন্দারাও এসে দাঁড়িয়েছেন লাইনে। আধার কেন্দ্রের কর্মীদের দাবি, এই পর্যন্ত 2000-এর বেশি মানুষ এসে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। মূলত আধার পরিচয়পত্রের ভুল ত্রুটি সংশোধনের জন্য দাঁড়িয়েছেন বেশিরভাগ মানুষ। এই যে ভোর রাত থেকে দাঁড়িয়ে আছেন, কারণটা কি? এই আধার কার্ডের জন্য। আধার কার্ড কেন এখন আধার কার্ড এত গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ আধার কার্ড আমরা 3-4টা বানাইছি। এখন বাবার নাম আর মনে করো মোবাইল নাম্বার বসাইতে হয়। যাতে কেউ যদি জিজ্ঞাসাবাদ করে কাগজপত্র ঠিক রাখার জন্য। না, এটা আগেই ঠিক করা আমাদের। তাহলে এখন কি ঠিক করবেন? কি হয়েছে? নামটা একটু এস এর জায়গায় 2টা এস হচ্ছে, তো এটা একটা করবো। একটা এই যে আধার কার্ড আছে, এমনি সবকিছু ঠিক আছে, শুধু এই যে মনে করো এটা আগের আধার কার্ড বানিয়েছে, এটা 2টা এস আছে, এটার জন্য একটা করবো। বর্তমান যে পরিস্থিতি, তাদের সমস্ত কাগজপত্র যাতে ঠিকঠাক, কোনো ভুল ত্রুটি না ধরা পড়ে, তাই তো? হ্যাঁ, মনে করো একটা কিছু হলে মনে করো কোনো কিছু আমরা লোন পাবো না বা যে কোনো একটা সুবিধা পাবো না, এটা চেকিং করলো তখন যাতে বলা যায়। আমি মালকানির পিছন থেকে আসছি। মালকানি বর্ডার এলাকা আমাদের সীমান্তবর্তী এলাকা। আমাদের ওখানে সুরক্ষিত থাকার জন্য, যে দেশের যা পরিস্থিতি, আমরা সুরক্ষিত থাকার জন্য এখন আমার আধার কার্ডের একটু ভুল আছে, সেটা ঠিক করার জন্য এখানে সকাল থেকে এসে 4টা থেকে লাইন দিয়ে আসছি। কিরকম পরিস্থিতি এখন তো চারিদিকে যা পরিস্থিতি দেখতেছি, থমথমে পরিস্থিতি। যে কোনো মুহূর্তে ড্রোন বা যুদ্ধের যে সম্ভাবনাগুলো দেখতেছি, তো আমাদের তো নিরাপত্তা থাকার প্রয়োজন। পরিচয়পত্রগুলো আমাদের ঠিক রাখতে হবে। তো আমার একটু ভুল কারণে আমি এখানে 4টা থেকে লাইন দিয়ে আছি, ভুল সংশোধনের জন্য। চাংনাবান্ধা পাশে থেকে। চাংনাবান্ধা সীমান্ত এলাকা। হ্যাঁ, কাগজপত্র হঠাৎ এরকম ঠিকঠাক করা? আধার কার্ড নতুন বাচ্চার বাড়ি করবো, বাড়ি করিনি আগে। এখন আমাদের কাগজপত্র সব ঠিক আছে, বাচ্চার আধার কার্ড নেই, তাই আধার কার্ড বাড়ি করবো এখন। যাতে হ্যাঁ, প্রমাণটা তো লাগবে। আমাদের সবার ঠিক আছে, শুধু বাচ্চা নতুন একবারও তুলিনি, নতুন করে তুলবো। এখন পরিস্থিতিতে একটু তোড়জোড়টা বাড়ছে। হ্যাঁ, বাড়ছে। চারদিকে যা পরিস্থিতি, তাই কাগজপত্র সবকিছু তো ঠিক করতে হবে আগের থেকে, না? যেহেতু সীমান্ত এলাকায় থাকেন, নজরদারিটাও নিশ্চয়ই বেশি। সেই কারণে নিজেদেরকে সচেতন করতে হবে আগে। সেই জন্য বেশিরভাগ লোক এখানে সীমান্ত এলাকা থেকেই এসছে, যা দেখতে পাচ্ছি। এখন তো যেরকম যুদ্ধ অবস্থা, তাই সবাই নিজের কাগজপত্রগুলো ঠিক রাখতে চাইছে। আর আধারে যা যা কারেকশন আছে তারা করার জন্য এখান থেকে টোকেন গুলো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, 2-2-2.5 হাজার লোকের লাইন হয়েছে এখন পর্যন্ত। আরো বিকেল যেতে আরো বেড়ে যেতে পারে। হ্যাঁ, আমরা দিয়ে যাচ্ছি যাতে সকলেই যাতে ঠিক মতো আধার কার্ডটাও ঠিক করতে পারে। পিনাকি শীলের রিপোর্ট। পূর্বসূচি অনুযায়ী শনিবার নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের উদ্যোগে দুদিনব্যাপী 27তম মেচেনি মেলা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির পাড়ে। আজ ও আগামীকাল রবিবার রয়েছে এই মেলা। উল্লেখ্য, প্রথম দিন সেমিফাইনাল ও পরদিন থাকছে ফাইনাল প্রতিযোগিতা। এর আগে রাজবাড়ি দিঘির পাড়ে এই অনুষ্ঠানের প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। গত 26 বছর ধরে এই এলাকায় যেমন এই অনুষ্ঠান হচ্ছে, তেমনি দীর্ঘ কয়েক দশক ধরে বহু পুরনো ঐতিহ্য ধরে রেখেছে এই সংগঠন। আজকে হচ্ছে মেচেনি প্রোগ্রাম। এই মেচেনি প্রোগ্রাম আমরা দীর্ঘ 27 বছর ধরে করে আসছি। এই যে জায়গাটা হচ্ছে আমাদের মনসা মন্দির এবং শিব মন্দিরের মাঝখানে এই জায়গাটা হচ্ছে রাজবাড়ি পুকুর পাড়ের পিছন পাড়টা, মনসা মন্দির এবং শিব মন্দিরের মাঝখানে
এই জায়গাটার নাম হচ্ছে মেচেনি থলা, যেটা স্টেজ বলেন আপনারা, আমরা বলি থলা। এই মেচেনি থলাতে আমরা 27 বছর ধরে এই মেচেনি প্রোগ্রাম করে আসতেছি। এটা হচ্ছে মেইনলি তিস্তা বুড়িকে কেন্দ্র করে, তিস্তা নদীকে কেন্দ্র করে গানটা। তিস্তা নদী একসময় খুব ভয়াবহ ছিল, ঝড় বাতাস থেকে বাঁচার জন্য এবং সারা বিশ্বের লোক যাতে সুখ শান্তিতে থাকে, যাতে সুস্থভাবে থাকে, সেইটা কামনা করার জন্য উত্তর বাংলার মহিলারা এই পূজাটা করেন, এই গানগুলো করেন। এখানে আজকে আমাদের হচ্ছে সেমিফাইনাল। আমরা এর আগে বাছাই পর্ব করছি। বাছাই পর্ব আমরা বিভিন্ন ভাবে করি, কোনো সময় ব্লক বেসে করি, কোনো সময় এখানে করি। এখানে যেমন 4 তারিখে একটা আমাদের প্রোগ্রাম ছিল, কিছু বাছাই পর্ব হয়েছিল। কোনোবার আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে গিয়ে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে সেমিফাইনালটা করাই। সেমিফাইনালটা করার পর এখান থেকে আমরা 10টা টিমকে বেছে নিই। 10টা টিম নিয়ে আগামীকাল আমরা এটা ফাইনাল করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। প্রস্তাবিত মহকুমা আদালতের জায়গা পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলা জজ। শনিবার ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেছেন তিনি। তার সঙ্গে জেলার ডেপুটি ডিএল এন্ড এলআরও, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, ধূপগুড়ির বিডিও, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মূলত ধূপগুড়ি মহকুমা হওয়ার পর আদালত তৈরির জমি জটিলতা কাটতে একাধিক জমি মহকুমা আদালত তৈরির প্রস্তাব করা হয়েছিল। সেই অনুযায়ী বিচারকরাও জমিগুলি ঘুরে দেখেছেন। তাদের মধ্যে রেগুলেটেড মার্কেট চত্বরে জমিতে গুরুত্ব বেশি দেওয়া হয়। পরপর কয়েক দফায় রেগুলেটেড মার্কেট চত্বরে জমি ঘুরে দেখেছেন প্রশাসনিক আধিকারিকরা। তবে শনিবার জমি পরিদর্শনের পর বিচারক ও অন্যান্য আধিকারিকরা অবশ্য কিছুই বলতে চায়নি। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়িতে এসে পৌঁছালো রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ 3 সদস্যের এক প্রতিনিধি দল। শনিবার তারা জলপাইগুড়ি দক্ষিণ পান্ডাপাড়ার একটি হোমে যান। সেখানে 18-র ঊর্ধ্বে আবাসিক মেয়েদের সাথে কথা বলেন তারা। এই বিষয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সারা রাজ্য জুড়ে বিভিন্ন হোমগুলিতে এই ভিজিট চলছে। রেস্কিউ হয়ে অনেকেই হোমগুলিতে আসে, কিন্তু তারপর তাদের বাড়ি ফেরা ও পুনর্বাসনের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। এখানে বিভিন্ন হোমেই দেখা যায় যে অনেক রেস্কিউড হয়ে অনেকে আসে, তারপর তাদের বাড়ি ফেরার জায়গাটা একটু সমস্যা হয়, বা কিভাবে তারা তাদের পুনর্বাসন হবে সেই জায়গাটা পরিষ্কার থাকে না। সেই সব কারণেই আমরা উইমেন্স কমিশন থেকে থরলি সমস্ত হোম ভিজিট করছি। তো এটাও সেই কারণেই একটি পারপাস, সেই জন্যই আসা। কিরকম দেখলেন এখানে ম্যাম? আদারওয়াইজ আমি তো আগেও এসেছি এখানে, এমনি মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো আছে ছেলে মেয়েরা, মানে বাড়ি ছাড়া যতটা ভালো থাকা যায়। কিন্তু কিছু এমআরএর পেশেন্ট, মানে মানসিক সমস্যা আছে, এরকম পেশেন্ট আছে যাদের ট্রিটমেন্ট চলছে। আর কিছু আছে এদের মধ্যে এমআরও আছে, জেনারেল পেশেন্টও আছে যারা বাড়ি ফিরতে পারছে না, বাড়ির লোক নিতে চাইছে না, হয়তো কারোর বাড়ি আছে অথচ সে সেটা এনজয় করতে পারছে না। সেই জায়গাগুলো আমাদের একটু অ্যাড্রেস করতে হবে, কারণ তার লিগ্যাল রাইটকে আমরা চ্যালেঞ্জ করতে পারি না। তো সেইটা কিভাবে কি করা যায়, আমাদেরও কিছু সাজেশন আছে, আমরা দিলাম। আর আমরা আরও ডিটেল চেয়েছি প্রত্যেকটি কেস ধরে ধরে। ওরা আমাদের পাঠালে আমাদের পক্ষ থেকেও যদি রেস্টোরেশনের জন্য আমরা কিছু করতে পারি, ধরুন অন্য স্টেট, সেখানকার কমিশনকে যদি চিঠি করা যায়, অন্তত নিজের জায়গায় যদি থাকে। আদারওয়াইজ এখানেও তো আরও দরকার হলে সিট এরা অ্যারেঞ্জ করতে পারবেন না। তো সেইগুলো একটু যদি তাড়াতাড়ি হয় সেটা অনেক বেটার, এবং সেটাই আমাদের সাজেশন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের ওপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেরু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653005777 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। উৎসর্গের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন ভোরের আলো থানায়। শিলিগুড়ি পুলিশ কমিশনারের উদ্যোগে ও ভোরের আলো থানার ব্যবস্থাপনায় ভোরের আলো থানাতে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি ইস্ট রাকেশ সিং, সাথে ছিলেন ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত, গাজলডোবা পুলিশ ফাঁড়ির ওসি হিরুকান্ত রায় সহ অনেকে। এই রক্তদান শিবির থেকে মোট 70 ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্য রাখা হয়েছে। সমস্ত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হবে। অনুষ্ঠানে এসে রাকেশ সিং জানায়, গরমে বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট দেখা যায়। রক্তের সংকট মেটাতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ কর্মীর পাশাপাশি সাধারণ মানুষ এগিয়ে এসেছে রক্তদান করতে। আমাদের ভোরের আলো থানা যেটা আছে, এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি। আমরা এই যে গরমকাল হয়, এই গরমকালে কিন্তু ব্লাডের যে কালেকশনটা কিন্তু খুব কম হয়ে যায়। এই জন্যে এই যে মে মাসটা আছে, যে গরমকালটা আছে, আমরা এই ক্যাম্পটা রেখেছি সো দ্যাট কি ব্লাড ডোনেশনটা সুষ্ঠুভাবে হোক। এছাড়া আপনারা এটাও জানেন কি কোনো হেলথ কেয়ার সিস্টেম যদি হয়, ওয়েদার ইট ইজ আ প্রাইভেট হেলথ কেয়ার হোক বা আপনার সরকারি হোক, ব্লাড ডোনেশন ব্যাঙ্কসগুলো হোক, ওরা তখনই চলবে যদি ব্লাডটা কিন্তু সুষ্ঠুভাবে পাওয়া যায়। যদি এটা ব্লাডটা না পাওয়া যায় তাহলে এন্টায়ার হেলথ কেয়ার সিস্টেম যেখানেই হোক না কেন সেটা কিন্তু ক্র্যাশ করে যাবে, ঠিক করে কিন্তু চলতে পারবে না। এই জন্যে আমরা কিন্তু যে কমিউনিটি পুলিশিং প্রোগ্রামসগুলো হয় ওর মধ্যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের উপর ফোকাস থাকে, থেকে যত মাত্রা বেশিতে বেশি মাত্রাতে এটাকে আমরা কিন্তু কালেকশন করে আপনাদের যে বিভিন্ন হসপিটালস আছে বা ব্লাড ব্যাঙ্কস আছে সেখানে কিন্তু পৌঁছে দেওয়ার আমরা কিন্তু ব্যবস্থা করি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পাঠের মধ্যে দিয়ে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী এবং রবি ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করল ধূপগুড়ির ঐতিহ্যবাহী STS ক্লাব। প্রতি বছরের মতো এবছরও STS ক্লাব তাদের 54তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং রবি ঠাকুরের 164তম জন্ম জয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করল। এবছর সবচেয়ে আকর্ষণীয় শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এদিন 100 জন সঙ্গীত শিল্পী একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে। এছাড়াও সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্লাব প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। ধীমান রায়ের রিপোর্ট।
জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর আয়োজনে স্থানীয় বান্ধব নাট্য সমাজের মিনি হলে 3 দিন ব্যাপী বার্ষিক নাট্য কর্মশালা শুরু হয়েছে, চলবে 11 মে পর্যন্ত। নাট্য ব্যক্তিত্ব দেবব্রত আচার্যের তত্ত্বাবধানে শিশু কিশোর বিভাগে প্রায় 15 জন শিক্ষার্থীদের নিয়ে চলছে কর্মশালার কাজ। প্রথম দিন নির্দেশক রীনা ভারতী, দেবব্রত আচার্য, দলের সহ সভাপতি অর্পিতা চক্রবর্তী সহ অন্যান্য অভিভাবকদের হাতে প্রদীপ প্রজ্বলন ও শিশু কিশোরদের সমবেত সঙ্গীতের মাধ্যমে কর্মশালা সূচনা হয়। 3 দিনে একটি ছোট্ট নাটিকা তৈরি হবে। শেষ দিন সেই নাটিকা মঞ্চায়ন ও শিক্ষার্থীদের শংসাপত্র প্রদানের মাধ্যমে কর্মশালা শেষ হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সম্পাদক মৌসুমী কুণ্ডু জানিয়েছেন, ধারাবাহিকভাবে শিশু কিশোরদের নিয়ে নাট্য চর্চা করা হলেও এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে আরও বেশি কিছু শিশুরা শিখতে পারবে ও নাটকে নতুন শিশুদের আগ্রহ বাড়াতে এই কর্মশালার আয়োজন। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী আমরা সারা বছর ধরে শিশুদের নিয়ে নাট্যচর্চা করি, শিশু কিশোরদের নিয়ে। তো আমরা প্রতি বছরই নাট্য কর্মশালার আয়োজন করি। এবারও তার অন্যথা হয়নি। আমরা যে নাট্য কর্মশালা আয়োজন করেছি বিশেষত শিশু কিশোরদের জন্য। আমাদের সারা বছর ক্লাস চললেও বিশেষ প্রশিক্ষক আনা হয়। এবার যেমন আমাদের মধ্যে আমরা পেয়েছি শ্রী দেবব্রত আচার্যকে, কোচবিহার কম্পাসের নির্দেশক, এবং উনি কর্মশালা করেন বিভিন্ন জায়গায়। তো ওনার থেকে আমরা বিশেষভাবে কিছু শেখবার জন্যই এবারে কর্মশালার আয়োজন। তার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম মানে এই শিশু কিশোরদের আরো নতুন নতুন মানুষদেরকে থিয়েটারে আনবার জন্য আমাদের এই প্রয়াস। কাদের উদ্যোগে কবে থেকে শুরু হয়েছে? জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর উদ্যোগে 9 থেকে 11 মে আমাদের বান্ধব নাট্য সমাজের মিনি হলে আমাদের এই ওয়ার্কশপটি হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025 শুরু হয়েছে। মঙ্গলবার থেকে খেলাটি হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6 মে, সমাপ্তি 7 জুন। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শনিবারের খেলা সমাপ্তি হলো। শনিবার খেলা ছিল জলপাইগুড়ির জেওয়াইএমএ বনাম এটিও মালবাজার। জেওয়াইএমএ 3 গোল করে। জেওয়াইএম এর হয় 3টি গোল করেন সাগর ওরাও, আকাশ ওরাও এবং অমৃত ওরাও। অপরদিকে এটিও 2টি গোল করে। গোল করেছেন আমান ওরাও এবং সুমির ওরাও। গোল করেন এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়ে জেওয়াইএমএ অনিল ভুজেল। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। যুদ্ধ পরিস্থিতি, আধার পরিচয়পত্র ঠিক রাখতে সকাল থেকে দীর্ঘ লাইন জলপাইগুড়ির প্রধান ডাকঘরে। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের উদ্যোগে মেচেনি মেলা অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ির রাজবাড়ি দিঘির পাড়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।